চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $63 বিলিয়ন, পণ্যের গুণগত মান নিশ্চিতের তাগিদ। গ্যাস সংকটে গাড়ি চালকদের আয়ে ভাটা, বন্ধ শতাধিক কারখানা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক শিল্প। আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড বিতরণ, কমবে হয়রানি, বাড়বে সুবিধা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। চলতি 2026-27 অর্থ বছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে সরকার $63 বিলিয়নেরও বেশি আয় করতে চায়। রোববার সংবাদ সম্মেলনে এই কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী জানান, লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানি থেকে আয় হবে $55 বিলিয়ন, সেবা রপ্তানি থেকে বাকি $8 বিলিয়ন। গত অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা ছিল $63.50 বিলিয়ন, যার মধ্যে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল $55 বিলিয়ন আর $8.5 বিলিয়ন ছিল সেবা খাতের জন্য। তবে বছর শেষে সেই লক্ষ্যমাত্রা অর্জন হয়নি, যা 2023-24 অর্থ বছরের তুলনায় 0.58% কমে $48 বিলিয়ন দাঁড়ায়, আর সেবা খাত থেকে আয় হয় $7 বিলিয়ন। আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি, তাহলে এই পণ্য এবং সেবা মিলিয়ে 63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা। দিনকে দিন আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট, যার সরাসরি প্রভাব পড়ছে সড়ক পরিবহনে। দিনের সবচেয়ে ব্যস্ত সময় গাড়ি চালাতে পারছে না হাজারো সিএনজি চালক। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস, ফলে কমছে আয়, বাড়ছে অনিশ্চয়তা। সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে 6 সদস্যের সংসার চলে আবুল কালামের, কিন্তু কয়েকদিন ধরে গ্যাসের সংকট বিপাকে ফেলেছে তাকে। 3:30টার সময় সিরিয়াল দিয়েছি, এখন তো বাজে 6টার উপরে বাজতেছে। আমরা পাম্পের মুখে আস্তে আস্তে পাম্প বন্ধ করে দিচ্ছে। এখন মনে করেন 4 ঘন্টা গাড়ি চালাইছি, হয়তো 1500 টাকা মারছি। এখন 1200 টাকা মালিকের গাড়ির জমা। এখন খামু কি, আমরা থাকবো কি বেলে কি করবো, এই চিন্তা তো বাঁচি না। রাজধানীর শ্যামলীতে 4 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও মেলেনি গ্যাস। এরপর স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অপেক্ষাটা দীর্ঘ হয়েছে রাত পর্যন্ত। অন্য সিএনজি চালকদের অবস্থাও কম বেশি একই রকম। সিরিয়ালে স্যার পাই নাই গ্যাস, এখন তো গ্যাস শেষ। আমি তো গ্যাস না হলে গাড়ি চালাতে পারবো না। আমাদের দাবি 6টা থেকে 9টা পর্যন্ত পাম্প খোলা রাখতে হবে। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অনেকটা সময় চলে যাচ্ছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্কের চালকদেরও, যার প্রভাব পড়েছে আয় উপার্জনে। খুব একটা সুখকর নয় সিএনজি নির্ভর প্রাইভেট কার চালকদের অভিজ্ঞতাও। রাত 10টার সময় গেছি, ভোর 5টার সময় পাইছি। এই গ্যাস দিয়ে তো চলা যায় না, একটা ট্রিপ মারছি শেষ। আমি 3টার সময় সিরিয়াল দিছি কল্যাণপুরের ওই ব্রিজের নিচে থেকে। তা আমার ধারণা ছিল 6টা বাজে বন্ধ হয়ে যাবে, আমি 3 ঘন্টায় পাবো। ঠিক আছে, এখন যখন আমি কাছাকাছি মুখে চলে আসছি, এখন বন্ধ করে দিছে। সিএনজি স্টেশন ম্যানেজাররা বলছেন, যোগান কম থাকায় চাহিদা মতো গ্যাস দেওয়া যাচ্ছে না ভোক্তাদের। আগে যেভাবে ঢুকছিল তার থেকে একটু সংকট। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের পর জাতীয় গ্রিডে কমে যায় গ্যাস সরবরাহ, যার প্রভাব পড়ে সিএনজি স্টেশনগুলোতে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত। শতাধিক কারখানায় বন্ধ হয়ে গেছে উৎপাদন। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে। সংশ্লিষ্টদের শঙ্কা, গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে কঠিন হবে রপ্তানির চাকা সচল রাখা। গ্যাসের অভাবে স্থবির শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘদিন ধরেই চলছে এই সংকট। তবে দুর্ঘটনায় মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর গ্যাস সংকট হয়েছে আরও তীব্র। বর্তমানে চাহিদার মাত্র 58% গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর প্রভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, ময়মনসিংহের প্রায় 90% বস্ত্র ও তৈরি পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে। স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা চালু রাখতে যেখানে ন্যূনতম 10 PSIG চাপ প্রয়োজন, সেখানে অধিকাংশ কারখানায় পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 1.5 PSIG।
কোনো কারখানায় গ্যাসের চাপ কমে নেমে যাচ্ছে 0.5 PSIG-তে। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে কারখানা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্যাসের অভাবে সারা দেশে অন্তত 120টিরও বেশি স্পিনিং মিলের উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসের বিকল্প হিসেবে জ্বালানি তেলে জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালাতেও বাড়ছে খরচ। বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। 10-এর উপরে PSI থাকার কথা, প্রেশার, গ্যাসের প্রেশার, সেখানে এখন রানিং এই অবস্থায় আছে 1-এর আশপাশে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় দেখা গেছে যে 70 থেকে 80%-এর মতো যেখানে প্রোডাকশন হওয়ার কথা, সেখানে আমরা হয়তো 30 থেকে 40% হয়তো বা লোড দিতে পারতেছি, বাকি লোড আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না। উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ। ফলে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল কিংবা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ার কারণে শিপমেন্ট ডিলে হবে। শিপমেন্ট ডিলে হলে আমাকে আইদার এয়ার শিপমেন্ট করতে হবে অর ডিসকাউন্ট দিতে হবে। তো দুটোই আমার কিন্তু ক্ষতি। ডিসকাউন্ট দিলে হয়তো আবার কম যাবে, 25-30% হয়তো ডিসকাউন্ট দিয়ে আমি বেঁচে যাব, কিন্তু এয়ার শিপমেন্ট দিতে হলে দেখা যায় যে আমার টোটাল ভ্যালুর 50 থেকে 60% এয়ার ফ্রেট বাবদ চলে যায়। এদিকে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি পেট্রোবাংলা। জ্বালানি সংকটে প্রতিদিন শত কোটি টাকার ক্ষতির শিকার হচ্ছে দেশের শিল্প খাত। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে পূর্ণ উৎপাদনও যেতে পারছে না কারখানাগুলো। আর ঠিক সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের আস্থা হারাতে পারে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে প্রবাসী কার্ড। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তোলা যাবে নগদ অর্থ, দেয়া যাবে হোটেল, ফ্লাইট বুকিং। এছাড়া দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোতেও করা যাবে লেনদেন। মাসুম মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই মানুষগুলোর সাথে তাদের পরিবার আর দেশের দূরত্ব হাজার হাজার মাইল। শীত গ্রীষ্মের প্রতিকূলতা উপেক্ষা করে হাড় ভাঙা খাটুনির পর দেশে পাঠান উপার্জিত অর্থ, যা রেমিটেন্স নামে দেশের অর্থনীতির ভিত শক্ত করে ধরে আছে। দশকের পর দশক ধরে এই প্রবাসীদের অভিযোগ, দেশ তাদের পাশে থাকে না, মেলে না প্রয়োজনীয় স্বীকৃতি সুবিধা। বিগত সরকারগুলো প্রবাসীদের কল্যাণে নানা প্রকল্প আর বরাদ্দ দিলেও হয়রানি আর বঞ্চনার ইতি ঘটেনি। এবার প্রবাসী কার্ড দিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চায় বিএনপি সরকার। আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ শুরু হবে। আন্তর্জাতিক EMV চিফ প্রযুক্তি সম্পন্ন প্রবাসী কার্ড দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে ATM থেকে তোলা যাবে নগদ অর্থ। NFC ট্যাব অ্যান্ড পে সুবিধা ছাড়াও লেনদেনের অর্থ স্থানান্তর করা যাবে বিকাশ, নগদ উপায়সহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে। এছাড়া দেওয়া যাবে দেশীয় ও আন্তর্জাতিক হোটেল, ফ্লাইট বুকিং। এই কার্ডধারী প্রবাসীদের জন্য থাকবে বিশেষ আরও কিছু সুবিধা। বিমানবন্দরে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে পাবেন অগ্রাধিকার ভিত্তিক বিশেষ ইমিগ্রেশন বুথ এবং বিনামূল্যে কমপ্লিমেন্টারি মিট দ্য গ্রেট সার্ভিস। একই সাথে দেশ বিদেশের যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে ফ্রি প্রবেশের সুবিধা পাবেন তারা। থাকবে সরকারি হাসপাতালে নির্ধারিত কাউন্টার সহ বেসরকারি হাসপাতালে আর্থিক ছাড়ও। আগস্ট মাসে প্রাথমিক ধাপে 500 নারী কর্মী দিয়ে এই সেবা চালু হবে বলে জানান জনতা ব্যাংকের এই ব্যবস্থাপনা পরিচালক। ধাপে ধাপে বাড়িয়ে এই বছরের মধ্যেই 2 লাখ কর্মীকে আনা হবে প্রবাসী কার্ডের সেবার আওতায়। কার্ড হোল্ডার যারা থাকবে তারা একটা বিশেষ মর্যাদা বহন করবে এবং এই কার্ডগুলোকে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কার্ড ইউজ করা হবে। যারা একটু বেশি লেভেলের ইউরোপে বা অন্যান্য জায়গায় বেশি আর্ন করে, বেশি রেমিটেন্স করে, তাদের জন্য হয়তো এক ধরনের ব্যবস্থা থাকবে। আধুনিক যে সমস্ত ব্যাংকিংয়ের সব ধরনের সুযোগ এই কার্ডে দেওয়া থাকবে। এই উদ্যোগ প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। রেমিটেন্সের সম্পূর্ণ সুফলটা ভোগ করি না, কারণ দেখা যায় যে অনেকেই এই বিভিন্ন জটিলতা, দেরি হয়, সব জায়গায় ব্রাঞ্চ নেই, ছুটি নিয়ে তিনি ব্যাংকে যেতে পারছেন না। তারা সহজ পন্থা ইনফর্মাল সেক্টরকে ব্যবহার করে এবং সেই টাকাটা দেশে আসে, কিন্তু সেটা কিন্তু দেশের অর্থনীতিতে কোনো যোগ আমরা হতে দেখি না। এটা কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা যদি আমরা বাধ্যতামূলক করতে পারি যে যেভাবেই হোক সেই কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে। জনতা ব্যাংকের একটি অ্যাকাউন্ট, বৈধ পাসপোর্ট, NID এবং BMAT স্মার্ট কার্ড থাকলেই যে কোনো প্রবাসী সহজে সংগ্রহ করতে পারবেন এই কার্ড। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।
জ্বালানি, পোশাক, কৃষি ও কুটির শিল্প সহ সুনীল অর্থনীতির বেশ কিছু খাতে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ। এসবে আগ্রহ আছে পশ্চিমাদের। সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ। জানান, দেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের টেক্সটাইল, আরএমজি, আমাদের কৃষি খাত, আমাদের অ্যাগ্রো বেসড বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে, এবং বিশেষ করে আমরা যখন ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি, সেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর, আমাদের কুটির শিল্প, আমাদের কৃষ্টি কালচার, এখানেও কিন্তু অর্থনৈতিক বিনিয়োগের একটা বিশাল সুযোগ আমরা তৈরি করার চেষ্টা করছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে বাড়তে পারে ওষুধের দাম। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে একদল তরুণ গবেষক। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভেষজ উদ্ভিদের জৈব রাসায়নিক যৌগের তথ্য ভাণ্ডার রয়েছে তাদের কাছে, যে তথ্য ব্যবহার করে উদ্ভাবন করা যেতে পারে নতুন ওষুধ তৈরির ফর্মুলা। মোহাম্মদ শফিকের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। জটিল কিডনি রোগ নিয়ে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন কুমিল্লার আব্দুল বাতেন। 4 দিনে তাকে কিনতে হয়েছে 8,000 টাকার ওষুধ। জানালেন, সামর্থ্য না থাকায় সামনের দিনে হয়তো কমিয়ে দিতে হবে ওষুধ কেনা। সংকটের মাঝেও এদেশে এখনও মোটামুটি সাধ্যের মধ্যে ওষুধের দাম। কেননা স্বল্পোন্নত দেশের তালিকায় নাম থাকায় এখনও ওষুধ তৈরির পেটেন্ট বিনামূল্যে পায় বাংলাদেশ। কিন্তু নিকট ভবিষ্যতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ঘটলে অনেকটাই দাম বেড়ে যেতে পারে ওষুধের। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, গভর্নমেন্ট সবাই মিলেই একসাথে এই এলডিসি গ্র্যাজুয়েশনের পরে প্যাটেন্ট রিলেটেড ইস্যুর প্রেক্ষিতে বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রিতে কি ইম্প্যাক্ট আসতে পারে সেটা নিয়ে তারা কনসার্ন, এবং তারা সেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে আশা জাগাচ্ছে বাংলাদেশি তরুণদের গবেষণা। 700 উদ্ভিদ থেকে প্রায় 63,000 ফাইটোকেমিক্যাল বা জৈব রাসায়নিক যৌগের সন্ধান পেয়েছে ডন অফ বায়োইনফরমেটিক্স নামে দেশীয় এক গবেষণা প্রতিষ্ঠান, যার প্রতিটি যৌগে লুকিয়ে আছে এক একটি সম্ভাব্য জীবন রক্ষাকারী ওষুধ। তো আমাদের এই ডেটাবেসটা সবচেয়ে বড় কার্যকারী জায়গা হচ্ছে এখানে, যে যখনই তাদের কম্পাউন্ড বা এই উপাদানগুলো দরকার হবে, তারা জাস্ট আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে দেন ড্রাগ ডিসকভারি শুরু করতে পারবে খুব দ্রুত। দেশের ফাইটোকেমিক্যাল যৌগের বড় এই সংকলনকে বিপুল সম্ভাবনাময় হিসেবে দেখছেন ফার্মেসি বিশেষজ্ঞরা। এরই মধ্যে একাডেমিক গবেষণায় এই ডাটাবেস ব্যবহার করছেন দেশের 45টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভবিষ্যতে এটি কাজে লাগিয়ে আবিষ্কার করা যেতে পারে নতুন নতুন ওষুধ তৈরির ফর্মুলা। এই ধরনের ডাটাবেস নতুন ঔষধ আবিষ্কারের একটা প্রাথমিক ধাপ। যদি মানুষের উপযোগী এবং নিরাপদ ঔষধ হিসাবে ব্যবহার করতে চাই, ল্যাবরেটরি গবেষণা, প্রি ক্লিনিক এবং ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমেই এইটাকে এস্টাবলিশ করতে হবে। দেশে ওষুধ শিল্পের বিস্তারে গবেষণায় আরও জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।